আচ্ছা দেখ, তো আমরা আগের দিনে রোধ বিভিন্ন বিষয়ের উপরে কিরকম নির্ভর করে সেটা আমরা আলোচনা করেছিলাম। দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, রোধের সাথে রোধ বাড়লে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, উষ্ণতার সাথে কিরকম ভাবে সম্পর্কযুক্ত, তার লেখচিত্র কিরকম, সে সবগুলো আলোচনা করা হয়েছিল। পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে হলে রোধের কত পরিবর্তন হয় সেগুলো আলোচনাও করা হয়েছিল। অঙ্ক দুই একটা ছোটখাটো বলেছিলেন। তো আজকে আমরা যেটা ফার্স্ট বলবো সেটা হচ্ছে যে কার্বন রোধ, মানে যে জেনারেল যদি সাধারণ যে রোধটা আমরা রোধ যেটা পাই আমি, তো যে রোধ আর কি বাজার থেকে যে কিনতে পাওয়া যায়, যে রোধগুলো বা যে রোধগুলো ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহার করা হয়, সেই রোধের পরিমাণটা মাপার জন্য যে একক ব্যবহার করা হয় সেটা তো ওহম। তো এই রোধের পরিমাণটা কত এটা মাপার জন্য একটা কালার কোড ইউজ করা হয়, বুঝতে পারছো? কালার কোড একটা ব্যবহার করা হয়। কালার কোড মানে হচ্ছে যে একটা কোড ল্যাঙ্গুয়েজ বলতে পারিস, কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। প্রথমত রোধটা দেখতে কিরকম, আগে শোন। রোধক যেগুলো সেটা দেখতে হচ্ছে এইরকম টাইপের। একটু বড় করে আমি দেখাচ্ছি, এত বড় তো হয় না, ছোটই হয়। দুদিকে দুটো তার, এইখানে এরকম ভাবে তিনটে কালার থাকে, একটা কালার, দুটো কালার, তিনটে ডিফারেন্ট কালার থাকে, একই রঙের কালার নয়। আর এইখানে একটা আলাদা কালার থাকে, এখানে একটা আলাদা কালার থাকে। এই যে কালারটাকে, এই কালারটাকে টলারেন্স বলে। টলারেন্স, এটাকে বলা হয় ফার্স্ট কালার, এটাকে বলা হয় সেকেন্ড কালার, এটাকে বলা হয় থার্ড কালার। ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার, আর এটা হচ্ছে টলারেন্স। তো ফার্স্ট কালার যেটা, এই ফার্স্ট কালারটা এটা একটা নাম্বারকে বোঝায়, এটা একটা সংখ্যাকে বোঝায়, নির্দিষ্ট সংখ্যা। কি সংখ্যাকে বোঝায় সেটা আমি বলছি। সেকেন্ড কালারটাও একটা নাম্বারকে বোঝায়, আর থার্ড কালারটা 10-এর পাওয়ারকে বোঝায়, 10-এর 10-এর পাওয়ারকে বোঝায়। আর টলারেন্সটা হচ্ছে যে এই রোধটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে, মানে টলারেন্সটা কি বলতে পারিস? টলারেন্স অ্যাকচুয়ালি এরর বলতে পারিস, যে কতটা ত্রুটি আছে টলারেন্সটাতে বোঝায়। টলারেন্সের কালার দু রকমের হয়, একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার। যদি গোল্ডেন হয় তাহলে ত্রুটিটা হচ্ছে, এররটা হচ্ছে +-5%। আর যদি সিলভার হয় তাহলে এররটা হচ্ছে +-10%। আর যদি নো কালার হয়, কোনো কালার যদি না থাকে, তাহলে +-20%। কোনো কালারেই যদি না থাকে, এটা হচ্ছে টলারেন্সের গল্প। যদি গোল্ডেন কালার হয় তাহলে 5%-এর মধ্যে পরিবর্তন হতে পারে, একটু ভালো বটে রেজিস্ট্যান্সটা। আর যদি সিলভার হয় তাহলে আরেকটু খারাপ কোম্পানির, 10% এদিক ওদিক হতে পারে। আর যদি কোনো কালারই না থাকে তো ওটা যাচ্ছে তাই, একদম লোকাল কোম্পানি, চাইনা কোম্পানি, সেখানে একবারই 20% এদিক ওদিক হবে। ঠিক আছে? তো কিরকম ভাবে এই যে ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার, এই কালার কম্বিনেশনস গুলো কিরকম হলে কোন কোন নাম্বার গুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে ব্রাউন, তারপর হচ্ছে রেড, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু, হচ্ছে ভায়োলেট, হচ্ছে গ্রে। এই গ্রেটা এইখানে না গ্রিনটা এইখানে, একবার দেখতো আচ্ছা তো কোথাও, হ্যাঁ বেবি রয়। তারপর হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে কম্বিনেশন। কোডগুলো হচ্ছে এরকম, 0 থেকে আরম্ভ করে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8। টলারেন্স গুলো তো লেখাই আছে ওখানে। তাহলে দেখ এরপরে কম্বিনেশনস কি রকম হতে পারে। মনে কর কোন একটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন এরকম আছে,
এরকম ভাবে রেজিস্ট্যান্সের কম্বিনেশন আছে। প্রথমে ব্ল্যাক আছে, বা প্রথমে ব্ল্যাক থাকলে তো মিনিংলেস হয়েছে, প্রথমে ব্রাউন আছে, তারপরে রেড আছে, তারপর মনে কর সাপোজ মনে কর তোর ব্রাউন আছে, ব্রাউন আছে, ঠিক আছে। তো এটার আর নিচে মনে কর গোল্ডেন আছে, তাহলে এটার মনে কর রেজিস্ট্যান্স কত হবে? তো ব্রাউন মানে কি 1, তাহলে এটা 1 দিলাম। রেড মানে কি? রেড মানে হচ্ছে 2, তাহলে এটা 2 দিলাম। এরপরে কি হবে? তারপর হচ্ছে তোর ব্রাউন আছে, ব্রাউন মানে 1, তাহলে ইন্টু 10⁻1। এখানে কিন্তু ইন্টু হবে, প্লাস নয়, ঠিক আছে, সবগুলোই মাল্টিপল। 1 2 ইন্টু 10⁻1, তার মানে রোধটা কত হয়ে গেল? 120 ওহম। যেহেতু গোল্ডেন আছে তাই প্লাস মাইনাস 5%, তার জন্য 120 প্লাস মাইনাস 5% ওহম। তাহলে 120 5% মানে কত? 120 5% মানে হচ্ছে তোর 5 আর 2 7, তাই তো? 7 তো 120 5% মানে না কত হচ্ছে? 7 লয় 6, তাহলে 6 যদি হয় তাহলে 120 থেকে 6 বেশি হতে পারে, অথবা 120 থেকে 6 কম হতে পারে। তাহলে রেঞ্জটা কত হবে? 126 থেকে 114, এত ওহমের মধ্যে এই রেজিস্ট্যান্সের রেঞ্জটা হচ্ছে 126 থেকে 114 মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে। এই ভেরিয়েশনটা মিনিমাম ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা থাকবে, এক্সাক্ট একবারই এক্সাক্ট মতো একদম হবে না, চেঞ্জ হয়তো ডিফারেন্স থাকবে। তো এই যে কালার কোড কম্বিনেশনসটা আমি বললাম, এই মেথডটা বললাম, এটা আজকের দিনে এত ইম্পর্টেন্স নেই, এটা অনেক আগে ব্যবহার হতো অনেক বেশি। আজকের দিনে কারণ কি বলতো, মাল্টিমিটার বলে একটা যন্ত্র ইউজ হয়, দেখেছিস মাল্টিমিটার? এই ছোট্ট মতো একটা ল্যাপটপ বলছি তোর, ওই ক্যালকুলেটরের মতো, মোবাইলের মতো এইটুকু। মাল্টিমিটারের দুটো তার বের করা থাকে, সেখানে কারেন্ট মেপে দেয়, ভোল্টেজ মেপে দেয়, রোধ মেপে দেয়, টেম্পারেচার মেপে দেয়, সব মেপে দেবে, চার্জ মেপে দেবে। ওটার দাম হচ্ছে 100 থেকে 200, 100-200 টাকাতেও মাল্টিমিটার পাওয়া যাবে। ভালো মাল্টিমিটার হয়তো 1000 টাকাতেও পাওয়া যাবে। তো এই 100-200 টাকা থেকে যদি মাল্টিমিটারে আমি রোধটা মাপে নিতে পারি, একদম এক্সাক্ট রোধটা মেপে দিতে পারি, তাহলে অত কালার কোড দেখার প্রয়োজন কি আছে? আমরা যখন কলেজে পড়তাম অনেক আগে, তখন কিন্তু ওই রোধ আমি যখন দোকানে কিনতে গেছি কোনো একটা সার্কিট বানানোর জন্য, আমি দোকানে যখন ওখানে কিনতে, দোকানের লোকজন যখন ওই রোধগুলোর বাক্স থেকে এরকম করে বার করতো, তো বের করে পরে এইরকম করে কালারগুলোটা দেখতো, কালারটা দেখতো কি কি কালার আছে, ওই কালারটা দেখে পরে বলে দিত যেটা 100 ওহমের রোধ, এটা 200 ওহমের রোধ, এটা 300 ওহমের, এরকম বলে দিত। তারপরে সেই রকম যে যত ওহমের রোধ আমি নিতে গেছি তত ওহমের রোধ দিত। তখন কিন্তু মাল্টিমিটারের অত অ্যাভেলেবিলিটি ছিল না, আর এখন মাল্টিমিটার এত অ্যাভেলেবেল হয়ে গেছে যে এইরকম ভাবে কালার কোড মনে রেখে পরে মনে রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা পরে এখনো পরীক্ষা, এখনো পরে এটা এখনো ব্যবহার হয়তো এত হয় না, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে। এই যে কোডটাই, পুরো কোডটা মুখস্থ রাখতে হবে, তো তাছাড়া তো করা যাবে না। এর পুরো কোডটা মুখস্থ রাখার জন্য সেই কেমিস্ট্রি ছড়ার মতন কিছু কোটেশনস আছে, কিছু কোটেশন তুই মনে রাখতে পারিস। অনেক রকম কোটেশন আছে, আমি যে কোটেশনটা ছোট থেকে শুনে আসছি, সেই কোটেশনটা যেটা আমি ব্যবহার করি, সেটা বইয়েও অনেক বইয়ে আছে, অনেক বই এখন অন্যরকমও আছে। বিবি রয়, গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। এখানে বি ফর ব্ল্যাক, বি ফর ব্রাউন, রেড ফর আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন, বি ফর ব্লু, ভি ফর ভায়োলেট, গ্রে, হোয়াইট। ঠিক আছে, বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। কোডটা হচ্ছে এরকম 0 1 2 3 4 5 6 7 8 9, এরকম হচ্ছে কোড। তো এটা যদি তুই মনে রাখতে পারিস, তাহলে যে কোনো কাইন্ড অফ রেজিস্ট্যান্স ইউ ক্যান বি ক্যালকুলেট, যদি তোকে এরকম কম্বিনেশনসটা বলা থাকে। তোকে মনে কর এরকম কোশ্চেনও থাকতে পারে যে 100 ওহম রোধ বিশিষ্ট কোনো ধারকের
কালার কম্বিনেশনটা কিরকম হবে, অপশনস দেওয়া আছে, হতে পারে। ডায়াগ্রাম বেস কোশ্চেন সেইবারে পড়বে, ছবিতে পড়বে, তো ছবিতে মনে করে এরকম ভাবে বিভিন্ন কালার গুলো দেওয়া আছে, দিয়ে বলেছে এটা রোধ কত হবে, বলতে পারে। ঠিক আছে, তোকে এখানে মনে করে একটা 100 ওহম রোধের কিরকম কম্বিনেশনটা হবে পড়তে পারে। যদি 100 ওহম রোধ হয়, ধর 100 ওহম রোধ কি কম্বিনেশন হবে বল, কিরকম কম্বিনেশন হবে? 100 ওহম মানে প্রথমে 1 হতে হবে, 1 মানে ব্রাউন, তাহলে প্রথমে হতে হবে ব্রাউন, ব্রাউনের পরে কি হতে হবে? 0, 0 মানে ব্ল্যাক, তাহলে ব্রাউনের পরে হলো ব্ল্যাক। 10 হলো, 100 হচ্ছে, তাহলে 10 ইন্টু 10 হতে হবে, 10 ইন্টু 10 মানে টু দি পাওয়ার 1 হতে হবে, তার মানে আবার কি হবে? আবার ব্রাউন। টলারেন্সটাও মেবি দেওয়া আছে হয়তো, তাও বললো যে প্লাস মাইনাস এদিক ওদিক, বা তোকে বলে দিল যে 90 থেকে 110 পর্যন্ত রোধের কোন ধারকের কি কম্বিনেশন হবে, তাহলে 90 থেকে 110 মানে এটা তো 100 হয়ে গেল, আরে প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস 10% হলে 90 কম বা 10 বেশি, মানে 10 কম বা 10 বেশি, তাহলে সেক্ষেত্রে কি হয়? সিলভার। তাহলে টলারেন্সটা কি হয়ে যাবে? সিলভার। তাহলে কম্বিনেশনটা কি হয়ে গেল? ব্ল্যাক ব্রাউন, ব্ল্যাক ব্রাউন, সিলভার। বুঝতে পেরেছিস? বলে দিল যে হয়তো 550 ওহম রোধ কিরকম কালার কম্বিনেশন হবে, ঠিক আছে, বা কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে, এটা রোধ কত হবে, এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। কিন্তু সেই সব ক্ষেত্রেই তোকে এই কোড লাইনটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার এই কোড লাইনটা মুখস্থ রাখাটা কঠিন, কোনটার পরে কোনটা, তার জন্য এই লাইনটা মনে রাখাটা কম্পারেটিভলি সোজা। বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, এছাড়া আরো অনেক রকমের কোড আছে কোড মনে রাখার জন্য। বিবি রয় ইজ এ গ্রেট ব্যাটসম্যান এন্ড ভেরি জেন্টেল অ্যাজ ওয়াইজ। অনেক কিছু আছে, যে কোনো কিছু ব্যবহার হতে পারে, যাই হোক কেন একটা কিছু কোড ধরে পরে মনে রাখার হচ্ছে কাজ। বুঝতে পেরেছে তো? তাহলে এটা হচ্ছে কার্বন রোধকের রোধ পরিমাপ করার, এটা হচ্ছে মেথড, এরকম ভাবে রোধ পরিমাপ করা যায়। আর একটা টাইপ অফ রোধ হয়, যে রোধটা কি জানিস তো, তার বেজানোর জন্য রোধ হয়। তুই দেখবি যেখানে আমরা মানে যখন কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ারিং করা হয় না, ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ারিং এর ক্ষেত্রে তারটাকে এরকম করে বেজানো হয় না, তারটাকে ঝাল দিয়ে দেওয়া হয়। এবারে তুই ভাব, একটা তারকে যদি মনে কর একটা কোনো একটা জায়গার সাথে এরকম করে যদি বেজেই পরে, আমি এরকম করে বেজেই পরে যদি রাখ দিই, তাহলে সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম তো, খুলে যাওয়ার সম্ভাবনা কম তো। বা 3 বার 4 বার ভেজানোর পরে যদি আমি ওটাকে ঝাল দিই, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আরো কম। কিন্তু দেখবি যারা ইলেকট্রিক্যাল মিস্ত্রি, তারা কিন্তু ওই তারটা ওখানের সাথে এনে পরে একদম পয়েন্ট টু পয়েন্ট এনে পরে ঝাল দিয়ে দেয়। তুই যদি ঝাল দিয়ে দেখেছিস, তাহলে দেখবি এরকম করে রাংতার সাহায্যে এরকম করে ঝালটা দিয়ে দেয়, একবারও বেজায় না। কিন্তু ওই রকম করে একবার টাচটা করে ঝাল দেওয়া মানে কি, ওটা খুলে যেতে পারে মেবি, এবার খুলে গেলে তো গেল, সার্কিটটা খুলে যাবে তো। কিন্তু ওটা বেজায় না কেন, ওটা যখনই বেজ দিবে নাই, তখনই ওখানে রোধ তৈরি হয়ে যায়, রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। রোধ হলেই কারেন্টের বাধা দেয়, এবং ওটাও একটা কাইন্ড অফ রোধ, ওটাও একটা কাইন্ড অফ রেজিস্ট্যান্স। কিন্তু ওই রেজিস্ট্যান্সটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না। এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কার্বন রেজিস্ট্যান্স। কার্বন রেজিস্টারের ক্ষেত্রে এরকম ভাবে রেজিস্ট্যান্স গুলো মাপা হয়। কার্বন রেজিস্টার মানে ওই রেজিস্ট্যান্সের ভিতরে আর কি একটা কার্বন কাইন্ড অফ ম্যাটেরিয়াল আর কি ইউজ করা হয়, যেটার সাহায্যে তড়িৎ প্রবাহটাকে বাধা দেওয়া হয়। এবং এবারে বলবি তড়িৎ প্রবাহ বাধা দেওয়াটা সার্কিটের কোথায় প্রয়োজন হতে পারে? প্রয়োজন অবশ্যই হতে পারে। তড়িৎ প্রবাহ বাধা দেওয়াটাও কোনো একটা সার্কিটের অনেক জায়গাতে প্রয়োজন হয়, যে প্রবাহ মাত্রাটাকে আমি কন্ট্রোল করব, কখনো বেশি চাই কখনো কম চাই। মনে কর তোর একদম ডিহাইড্রেশন হয়ে গেছে, আজকে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছিল, তো মনে কর ওকে এবারে আমাকে সেলাইন দিতে নিয়ে গেলাম আমি, তো ওকে দেখে দেখলো যে প্রেশার হয়ে গেছে, মনে কর 70/50 হয়ে গেছে। এবারে প্রেশার ওকে কি সঙ্গে সঙ্গে বোতলে করে সেলাইনটা একদম ফট করে কি একদম পুরো চালাই দেবে, যে 5 মিনিটের মধ্যে সেলাইনে জলটা ঢুকে দেবে শরীরে, তো মরেই যাবে। তাহলেও কি করতে হবে, ওকে কন্ট্রোল করতে হবে, যে আমি কিন্তু একসাথে অনেক বেশি পরিমাণ জল, অনেক বেশি পরিমাণ শক্তি শরীরের মধ্যে আমি পাঠাতে পারবো না। সেই রকম কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যখন কোনো একটা যন্ত্র আমি চালাবো, সেই যন্ত্রটা কেমন ভাবে ওই যন্ত্রটার মধ্যে প্রবাহ মাত্রাটা যাবে, দিস প্রবাহ মাত্রা, দিস কারেন্ট শুড বি কন্ট্রোল। এবারে কারেন্টটাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে কারেন্টটাকে তো বাধা দিতে হবে। সেই বাধাটা কে দিবে? রেজিস্ট্যান্স। বাধাটা কে দিবে? যে শুধুমাত্র বাধাই নয়, কাজ রেজিস্ট্যান্স কি করে? রেজিস্ট্যান্স তাপ উৎপন্ন করে, I²RT। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাপ উৎপন্ন হবে। তাপ তো অনেক জায়গাতে প্রয়োজন, এই লাইটটা জ্বলছে, তাপ ছাড়া কোথা থেকে জ্বলবে?
একটা ফিলামেন্ট বাল্বগুলো, সেখানে তো ফিলামেন্টটা তো গরম হয়েই তো ব্লিঙ্ক করছে, তাই তো। হিটার কি হচ্ছে, গরম হচ্ছে, তো গরম হচ্ছে বলেই তো সেটার সাহায্যে রান্না হচ্ছে। তাহলে সেখানে তো প্রত্যেকটা তো রেজিস্ট্যান্সের ভূমিকা। রোধ যদি না থাকে তাহলে গরম কোথা থেকে হবে, তাই না? তাহলে এইখানে প্রত্যেকটাই কিন্তু রোধকের কাজ আছে। তাহলে রোধকের কাজ আছে, রোধক সার্কিটে ব্যবহৃত হবে, এরকম ভাবে রোধের পরিমাপ করা যাবে। এটা লেখার দরকার আছে কি? হ্যাঁ, চল তাহলে লিখ 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 লিখ। এরপর দেখ, এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। লিখ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন কম্বিনেশন অফ ক্যাপাসিটরটা মনে আছে? কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, বুঝলি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে তুল্য রোধ। আচ্ছা, তুল্য গল্পটা তো বলেছিলাম। তুল্য কাকে বলে? হ্যাঁ, একটাকে যদি সমস্ত সব জিনিসগুলোকে যদি একটা দিয়ে তুলনা করা যায় আর কি, ঠিক আছে। সবাই এই চারজনাকার যতটা শক্তি, সেই শক্তিটা যদি একজনা দিয়ে ওই চারজনাকার শক্তিটা যদি সরবরাহ করা যায়, তাহলে ওই একজনকে বাকি চারজনের তুল্য বলা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তুল্য রোধ। তো দেখো গল্পটা তাহলে শুনো। তুল্য রোধের কি দুটো কম্বিনেশন, একটা হচ্ছে সিরিজ আর একটা প্যারালাল। তাহলে এটা হচ্ছে সিরিজ, R1 R2 আর R3। কি কম্বিনেশন আছে? সিরিজ। কি করে বুঝলে? কি করে বুঝলে? পাশাপাশি, আবার পাশাপাশি। এটা কি কম্বিনেশন আছে? প্যারালাল। কি করে বুঝলে? উপর নিচে। কি রকম করে বুঝলে? এটা তো আমি বলেছিলাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটাকে লাগাতে। হ্যাঁ, দেখ এখান থেকে যে প্রবাহ মাত্রাটা যাবে, সেই প্রবাহ মাত্রাটা এটার মধ্যেও যা যাবে, এটার মধ্যেও তাই যাবে, এটার মধ্যেও তাই যাবে, তাই তো। মানে এই ব্যাটারিটা যদি ভি বিভব পার্থক্যের হয়, এটাও যদি ভি বিভব পার্থক্যের হয়, তাহলে এখানে যা প্রবাহ মাত্রা যাবে এটার মধ্যেও তাই প্রবাহ মাত্রা যাবে, এটার মধ্যেও তাই প্রবাহ মাত্রা যাবে। দেন কারেন্ট অর্থাৎ আই, এটা কি? এটা হচ্ছে ইকুয়াল বা সেম, ইকুয়াল বা সেম। আর পোটেনশিয়াল ডিফারেন্স, ভালো করে দেখ, পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে বিভব পার্থক্য। এটার মধ্যে দিয়ে কত হবে? আই ইন্টু, এটার মধ্যে দিয়ে কত হবে? এটার মধ্যে দিয়ে কত হবে? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিফারেন্ট। কারেন্ট কি হবে? সেম। পোটেনশিয়াল ডিফারেন্সটা ওখানে আই। এটা যদি এই প্রান্তটার বিভব যদি ভি হয়, তাহলে এই প্রান্তটা আর এই প্রান্তটা এ আর বি, এই দুটো প্রান্তর বিভব পার্থক্য কি হবে? ভি এ মাইনাস ভিবিটা ভি এর সাথে, কারণ মাঝে কিছু নেই, শুধু তার আছে। তাহলে এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও, আবার এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও। তাহলে দেখ এ আর বি বিন্দুর মধ্যে R1 রোধটা যুক্ত আছে, এ আর বি বিন্দুর মধ্যে R2 রোধটা যুক্ত আছে, এ আর বি বিন্দুর মধ্যে R3 রোধটা যুক্ত আছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এটা কি? ইকুয়াল অথবা সেম। কিন্তু কারেন্ট, কারেন্টটা কি হবে? কারেন্টটা হবে ডিফারেন্ট। কারেন্ট কি ইকুয়াল হবে? কারেন্ট ইকুয়াল কেন হবে নাই? মোট যে কারেন্টটা এখানে যাবে, এই মোট কারেন্টটা এই জাংশন থেকে তিনটে ভাগে ভাগ হবে। যতটা জল যাচ্ছে এই পাইপটা দিয়ে, সেই পাইপটা তিনটে পাইপে ভাগ হয়ে গেছে, তাহলে তিনটে পাইপে জলটা ভাগ হয়ে যাবে। এই দিক দিয়ে যতটা প্রবাহ মাত্রাটা শক্তিটা এসেছে, শক্তিটা তিনটে ভাগে, এখানে যতটা এনার্জি যাচ্ছে সেই এনার্জিটা তিনটে ভাগে, এখানে যতটা কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বা যতটা আধান আসছে সেই আধানটা তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট শুড বি দ্য কারেন্ট
ডিফারেন্ট। তাহলে এখানে কি হচ্ছে দেখ, এরপরে দেখ এখানে মোট বিভবটা ভি, এটা কার সাথে সমান হবে? v1 প্লাস v2 প্লাস এখানে মোট প্রবাহ মাত্রা i কার সাথে সমান হবে? i1 প্লাস i2 প্লাস i3। এখানে যে মোট, এখানে যে v1টা কত হবে? i ইনটু, এখানে v2 কত হবে? i ইনটু, এখানে v3 কত হবে? i ইনটু r3। যদি আমি বসিয়ে দিই তাহলে আমি i টা কমন নিলে কি লিখতে পারি? r1 প্লাস r2 প্লাস r3। v ডিভাইডেড বাই i সমান কত হবে? r1 প্লাস r2 প্লাস r3। এটা মানেই কত? v ডিভাইডেড বাই i মানেই মোট রোধ। এখানে কত হবে? এখানে দেখ বিভব পার্থক্যটা সমান, তাহলে বিভব পার্থক্য যদি সমান হয় তাহলে বিভব পার্থক্যটা v সমান হচ্ছে i1 r1। এখান থেকে i1 ক্যান বি ক্যালকুলেট, i1 সমান কত হবে? v ডিভাইডেড বাই, সিমিলারলি i2 সমান কি লিখতে পারি? v ডিভাইডেড বাই, সিমিলারলি i3 সমান কি লিখতে পারি? v ডিভাইডেড বাই r3। তাহলে যদি v টাকে আমি কমন নিই তাহলে কি হবে? 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। তাহলে i ডিভাইডেড বাই v যদি আমি করে দিই তাহলে 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। i ডিভাইডেড বাই v মানে কি? 1 বাই r সমান 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে, বোঝা গেছে? সমান্তরালের শ্রেণীর গল্প। এটা নিশ্চয়ই লেখার দরকার নেই, শর্ট করে লিখলে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের মান দুটো। প্রমাণটা লিখবি তো পরে লিখবি, প্রমাণ ক্লাস 10 থেকে করছিস। আচ্ছা, এরপর দেখ, এরপর হচ্ছে মিক্সড কম্বিনেশন। মিক্সড কম্বিনেশন মিক্সড কম্বিনেশন মানে হচ্ছে দুটো যদি মিশে থাকে। কিরকম ভাবে দুটো মিশে থাকবে? সহজ থেকে কঠিনে যাই। মিশে আছে আর এবি। তাহলে আমি বলেছিলাম তোমাদের, কি বলেছিলাম? একটা জাংশন আর একটা হচ্ছে ব্রাঞ্চ। এখনো লুপ জানার প্রয়োজন নেই, জাংশন আর ব্রাঞ্চ। জাংশন কি বলেছিলাম? মোর দেন টু পয়েন্টস আর মোর দেন টু ওয়্যার আর কানেক্টেড এট এ পয়েন্ট। আর ব্রাঞ্চ হচ্ছে একটা জাংশন থেকে আরেকটা জাংশন যাওয়ার যে রাস্তা, দৈর্ঘ্য। তাহলে এখানে জাংশন কোনটা? এটা, এটা। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চ কোনটা? এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। তাহলে এই ব্রাঞ্চগুলোতে যতগুলো রোধ আছে অল আর কানেক্টেড ইন কি কম্বিনেশন? অল আর কানেক্টেড ইন সিরিজ। আর জাংশনের মধ্যে যেগুলো যুক্ত আছে সেগুলো কিসে আছে? সেগুলো আছে প্যারালাল। তাহলে এটা প্রথমত সিরিজ হয়ে গেল, এটা সিরিজ হয়ে গেল, এটা তো সিরিজ। তাহলে এখানে ছবিটা দাঁড়িয়ে গেল কিরকম? এটা তো এক, উপরের দিকটা একটা, নিচে একটা, এখানে একটা, আর এখানে একটা। উপরে কত হয়ে গেল? 2 আর 2, এটাও 4, এটাও 2, এটা 1, এটা 1। এই তিনটা কি কম্বিনেশন হয়ে গেল? সমান্তরাল। এটাও ব্রাঞ্চ, এটাও ব্রাঞ্চ, এটাও ব্রাঞ্চ, দুটো কমন জাংশনের মধ্যে। তাহলে কি হয়ে গেল? 1/4 প্লাস 1/4 প্লাস 1/2, 1/8 সমান। তাহলে কত বেরোচ্ছে এটা? আর সমান কত বেরোচ্ছে? 1 বেরোচ্ছে তো। আর সমান 1। তাহলে আর সমান যদি 1 হয়ে গেল তাহলে ছবিটা আবার কিরকম হয়ে গেল? ছবিটা হয়ে গেল এটা, এটা, এটা। কি কম্বিনেশন? শ্রেণী। তাহলে আর এবি সমান কত হয়ে গেল? 1 প্লাস 1 প্লাস 1। তাহলে কত? তাই তো, ঠিক আছে। তাহলে এরকম ভাবে অ্যানালাইসিস করাবো। তাহলে একটা অন্য কর, এটা মুছে দিচ্ছি নাকি? এখানে কারেক্ট না, এখানে করছি।
এটা ওটা কর। দেখ আমি এই দুটোকে মুছে দিচ্ছি, এই দুটো কিসে আছে, এই দুটো সিরিজে শ্রেণীতে, তাহলে এই দুটোকে মুছে আমি একটা যোগ করে দিচ্ছি, একটা কত হয়ে যাবে 4। এই 4 আর এই 4 কিসে আছে, সমান্তরাল। তার কারণ কি এই জাংশনটা আর এই জাংশনটার মধ্যে এই দুটো হচ্ছে প্যারালাল। তাহলে এটা প্যারালালে যদি আছে তাহলে এখানে 4 আর 4 এর প্যারালালে কত হবে, 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4। এটা 1/r1 প্লাস 1/r2 করতে যাস না, ফালতু বড় হবে। দুটো রোধ যখন আছে তখন মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই এডিশন, দুটো রোধ যখনই থাকবে তাদের গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4 মানে হচ্ছে 2। তাহলে এটা মুছেও 2 করে দিলাম, আর এখানটা তো নাই তো রোধ, তাহলে এটা তো পুরোটাই এটার সাথে যুক্ত হয়ে যাবে 2। তাহলে এই 2 আর এই 2 কিসে হয়ে যাবে, আবার সমান্তরাল। তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, তার মানে কত হয়ে গেল 1। তাহলে এই পুরো অংশটাকে মুছে আমি কত লিখে দিতে পারি এখানে, এখানে হচ্ছে 1। এই 1 আর এই 1 কি সমবায়, শ্রেণী। তাহলে এই দুটো 1 কে তুলে দিয়ে আমি এখানে কি করে দিতে পারি, এখানে করে দিতে পারি কি 2। এই 2 আর এই 2 কি সমবায়, সমান্তরাল। মানে এই দুটো 2 কে তুলে দিয়ে আমি কি করে দিতে পারি, 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 মানে 1। এই 1 আর এই 1 কি সমবায়, শ্রেণী। তাহলে 1 আর 1 কে হয়ে গেল 2। ওই 2 আর এই 2 কি সমবায়, সমান্তরাল। এই পুরো অংশটা সমান্তরাল এটার সাথে, তাহলে কত হয়ে গেল 2 ইন্টু 2 ডিভাইড বাই 2 প্লাস 2, তার মানে 1। বুঝতে পারলি? এরকম ভাবে শেষ দিক থেকে করে 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 আসতে হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছ? ঠিক আছে, এরকম হচ্ছে গল্প, এরকম ভাবে করে করে আসতে হবে, এটাই নিয়ম। অনেক রকম আছে। এটা